নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে লালবিহারীদের রচিত রাজপুত্র চন্দ্রচূড় গল্পটির শেষ অংশ। কতক দিনে ছেলে একটা ঘোড়া কিনল। শিকার করতে যায় আশেপাশের জঙ্গলে। এমনই একদিন গেছে, সেদিন রাজাও শিকারে এসেছেন সেই বনে। আরেক শিকারী দেখে কাছে এলেন। কি সুন্দর ছেলে! দেখা মাত্র রাজার মনটা যেন আকুল হয়ে উঠল। একটা হরিণ ছুটতে দেখে মুহূর্তে ছিলা টান দিয়ে তীর মেরেছে ছেলে, আর সেই ঝাঁকানিতে তার মাথার পাক গিয়েছে খসে। সঙ্গে সঙ্গে যেন চাঁদের আলো ঝলমল করে উঠেছে কপালে। রাজার চোখে পড়ল। তখনই মনে পড়ল কপালে চাঁদ হাতে তারা এমনই এক ছেলে হবার কথা ছিল তার ছোট রানীর। তীরটা ছুঁড়েই দরবর করে ছুটল ছেলে। রাজা যে তাকে একটু দাঁড়াতে কথা কইতে অনুনয় করেছেন, কানেই করল না। রাজপুরী ফিরে এলেন রাজা বিষাদ মনে। মুখ আঁধার, মন অসুখ। ছয় রানী শুধালো এসে, কি হয়েছে মহারাজ? রাজা বললেন, বনে একটা ছেলে দেখেছেন, তার কপালে চাঁদ। দেখে অবধি তার মনে হচ্ছে ছোট রানীরও তো এমনই ছেলে হবার কথা ছিল। ছরানি নানানভাবে যতদূর পারে সান্ত্বনা করতে লাগলো, কিন্তু তাদেরও বিস্ময় হলো, ছেলেটা কে তাহলে? এ কি সম্ভব যে ছোট রানীর সেই যমজ এখনো বেঁচে আছে? দাই বলেছিল না দুটোকে নিজের হাতে পুড়িয়ে ভস্ম করেছে? তাহলে এ ছেলে কে? ছরানি দাইকে ডেকে পাঠালো। না গো না রানীমা, আমি নিজে চোখে দেখেছি তাদের পোড়া ছাই, এই দিব্যি করছি। তবে রাজা যাকে দেখেছেন, দেখছি তবে সে কে? খোঁজ নিতে তাই জানতে পেল দুই বিদেশি এসে রয়েছে বাজারিদের তৈরি করা দেওয়া বাড়িতে। বাড়িতে ঢুকে দেখে একলা এক মেয়ে, ছেলে গেছে শিকার করতে। আমি তোদের পিসি হই রে। আহা বাছারা, তোদের জন্মের পরেই চলে যেতে হলো আরেক রাজ্যে। দেখ কি দৈব! কতদিন ধরে তারপর খুঁজে মরছি, আর এই একদিন পরে আজ আমার হারমানিক খুঁজে পেলুম রাজবাড়ির কাছে এসে। কি সুন্দর যে হয়েছিস দিদি! আহা এমন রূপ! তো চুলে কাটকি ফুল গুজিস তো রূপ আরও খোলে। ভাইকে বল না কেন উঠোনে একসার ফুল গাছ এনে রুয়ে রাখুক। ও পিসিমা, কি ফুল সে ফুল? কোনোদিন তো দেখিনি। কি করে দেখবি বাছা, সে ফুল কি মেলে এখানে? সে ফোটে গিয়ে সাগরের ওই পারে, 700 রাক্ষস তার পাহারা। তাহলে কি করে পাবে সে আমার ভাই? চেষ্টা করতে তো পারে, বলেই দেখ না। দাই বলল আশা নিয়ে, যাতে কপালে চাঁদ ছেলে ফুল আনতে গিয়ে সেখানেই নিকেশ হয়ে যায়। শিকার থেকে ফিরে এলে ভাইকে বোন বলল তাদের পিসির আসার কথা। তারপর বলল কাঁটকি ফুলের কথা, আনতে পারিস। সারা ভূ পৃথিবীতে তাদের পিসি কেউ আছে কিনা সন্দেহ, তবু বোনকে খুশি করতে ফুল আনতে যাবে সে স্থির করে ফেলল। সে ফিরে আসা অবধি বোনকে বাড়ির বার হতে মানা করে। পরদিন ভোরবেলাতেই বেরিয়ে পড়ল সে যাত্রায়। তার যে ঘোড়া ছিল সে পক্ষীরাজের জাত। নিমিষে নিয়ে এলো তাকে ঘন অপূরণ বনের কিনারাতে। দেখে রাক্ষস ঘুরছে ফিরছে, ছোঁক ছোঁক করে। কত দূর গিয়ে কানার জঙ্গল থেকে তীর ছুঁড়ে মেরে নিয়ে এলো হরিণ গন্ডার। তারপর যেখানে সেই রাক্ষস ঘুরছে খাবারের তালাশে, ফিরে ডাক দিল, মাসি গো মাসি, বোনপো এলুম যে গো। বিশাল এক রাক্ষসী বেরিয়ে এসেছে সেই ডাকে। ও, তুই নাকি সেই কপালে চাঁদ হাতে তারা ছেলে? তোর পিত্তেশেই তো রয়েছি যে। তা মাসি বলে ডাক দিলি, তোকে আর খাবো না। এখন বল কি চাস? খাবার দাবার এনেছিস কিছু সঙ্গে করে? ছেলে তাকে দিল সদ্য মেরে আনা হরিণ গন্ডার। ইস, নোলা শকশক করে উঠেছে রাক্ষসীর কাঁচা মাংস দেখে। হামড়ে পড়ে খেতে শুরু করে দিল সে। হাড় গোড় শুদ্ধ নিঃশেষে পেটে পুড়ে তবে ফের চাইল ছেলের দিকে। হ্যাঁ, এখন বল কি তোর দরকার? কাটকি ফুল নিতে এসেছি বোনের জন্যে, ছেলে বলল। ও বাবা, সে কি ভীষণ কাণ্ড! 700 রাক্ষস তার পাহারাতে? তা হোক গে, যা হোক। আগে যা, তোর মামার কাছে বনের উত্তর ধারে তার বাস। উত্তরে যাবার কালে ছেলে ফের মেরে নিয়েছে দুটো হরিণ গন্ডার। তারপর দূর থেকে এক রাক্ষসকে দেখতেই ডাক দিয়ে উঠেছে, ও মামা মামা, বোনপো এলুম।
মাসি আমায় পাঠিয়ে দিল তোমার কাছে। রাক্ষস বেরিয়ে এলো। ও, তুই সেই কপালে চাঁদ হাতে তারা ছেলে? মামা বলে ডাক দিলি, বললি মাসি পাঠিয়ে দিয়েছে, নইলে এক গড়া সে গিলে ফেলতুম এতক্ষণে। তো বল, কি মনে করে এসেছিস? সদ্য মারা তাজা হরিণগন্ডার দুটো পেয়ে মুখের কথা মুখেই রয়ে গেছে। সব শুদ্ধ নিঃশেষ করে খেয়ে দিয়ে তবে ফের চাইল ফিরে। বল এবারে কি চাস? কি আর চাইবো, বোনের জন্যে নিতে এসেছি কাঁটকির ফুল। কাঁটকি ফুল? তো বেশ চেষ্টা কর, দেখ পাস কিনা। এই বন পার হয়ে পড়বি গহন কচুরি জঙ্গলে। ডেকে বলবি, কচুরি মাই, কচুরি মাই, পথ দাও তো যাই, নয়তো মরি। বললে দেখবি বন দুভাগ হয়ে তোকে পথ করে দিয়েছে। গিয়ে পড়বি এক সাগরের কূলে। সেখানেও অমনি তাকে ডাক দিয়ে বলবি, সাগর মাই, সাগর মাই, পথ দাও তো যাই, নয়তো মরি। দেখবি সাগরও পথ করে দিয়েছে। সাগর পার হয়ে তারপরে ঢুকবি সেই কাঁটকি ফুলের বাগিচাতে। যা তাহলে, যেমন বললুম করে দেখ। রাক্ষস মামাকে প্রণাম করে ছেলে আবার পথে গিয়ে নামে। বন পার হবার পর মুখের উপর এসে পড়ল দুর্ভেদ্য কচুরির বন। এত ঘন জমাট, তাইতে এত জট আর কাটা যে ইঁদুরের গলতে পথ পায় না। রাক্ষসের উপদেশ স্মরণ করে ছেলে সুমুখে জোর হাতে ডেকে বলল, কচুরি মাই, কচুরি মাই, পথ দাও তো যাই, নয়তো মরি। পলকের মধ্যে বনের মাঝখান চিরে ঝকঝকে একখানা পথ খুলে গেল শটান। ছেলে চলল হৃষ্টমনে সেই পথে। বন ফুরোতেই সামনে দেখে সেই বিশাল সাগর। ছেলে ডাক দিয়ে উঠল, সাগর মাই, সাগর মাই, পথ দাও তো যাই, নয়তো মরি। বলতে না বলতে সমুদ্রের জল দুভাগ হয়ে দুই পাঁচিলের মতো খাড়া হয়ে গেল দুপাশে। মাঝখান দিয়ে ঝকঝকে একখানা পথ। ছেলে পার হয়ে গেল। তার পা একটুও ভিজল না। পার হতেই মুখোমুখি সেই কাঁটকি ফুলের বাগিচা। পাঁচিল উতরে ঢুকল ছেলে। দেখে বাগিচার মাঝখানে এক পুরী প্রাসাদ। কেউ নেই। এক ঘর থেকে আর ঘরে গিয়ে ঢোকে। শেষে এক ঘরে স্বর্গে রূপময়ী এক কন্যা ঘুমিয়ে আছে সোনার পালঙ্কে। কাছে গিয়ে দেখে বিছানার ওপরে পড়ে আছে দুটো কাঠি, এক সোনার কাঠি আর এক রূপোর কাঠি। রূপোর কাঠি রয়েছে পায়ের তলায়, সোনার কাঠি মেয়ের শিয়রের কাছে। হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করছে। ভুল করে সোনার কাঠিটা রেখেছে পায়ের কাছে। তখনই ঘুম ভেঙে উঠে বসল মেয়ে। ও বিদিশি, কি করে এলে এই ভয়ানক রাজ্যে? জানি তুমি কে, তোমার সব কথা আমি জানি। তুমি তো সেই ছেলে, কপালে চাঁদ হাতে তারা তোমার। পালাও, এ দেশ ছেড়ে পালাও। কাটকি ফুলের পাহারায় যে 700 রাক্ষস, তাদের এই বাড়ি। শিকারে বেরিয়েছে সব। সূর্য ডুবতেই এসে পড়বে। তখন যদি তোমায় দেখতে পায় আর রক্ষে নেই, খেয়ে ফেলবে নিমিষের মধ্যে। আমার বাবা হলেন পৃথিবীর দেশের এক রাজা। এক রাক্ষসী আমায় নিয়ে এসেছে এইখানে। আমার উপরে তার মায়া পড়ে গেছে খুব। আমায় কিছুতে কোথাও যেতে দেবে না। সকালে বেরোবার সময় এই সোনার উপর কাঠি ছুঁয়ে আমায় মেরে রেখে যায়। সন্ধে ফিরে আবার জিয়ে তোলে। পালাও গো, শিগগির পালাও, নইলে প্রাণে বাঁচবে না। ছেলে তখন বলল তার বোনের কথা, কাটকি ফুলের জন্যে তার আবদার। বলল কি করে কচুরির বন পার হয়ে সাগর পার হয়ে সে এসেছে। বলল যখন সে ফিরে যাবে, একলা আর নয়, তোমায় নিয়ে তবে ফিরব। বাকি দিনটা দুজনে মিলে ঘুরে বেড়ালো বাগানে বাগানে। রাক্ষসদের ফেরার সময় কাছে আসতে সোনার সেই কাঠি মাথায় ছুঁয়ে মেয়েটাকে মেরে রেখে নিজে গিয়ে লুকিয়ে রইল কাটকি ফুলের স্তূপের ভেতর। যেমনই সূর্য ডুবেছে, কানে এলো প্রবল ঝড় বাতাসের মতন আওয়াজ। কি না, 700 রাক্ষস ফিরছে বাগিচাতে। একজন তার মেয়ের ঘরের ভেতর সোজা ঢুকে এলো। তাকে জিয়ে অমনি বলতে লেগেছে, মাংসের গন্ধ পাই, মাংসের গন্ধ পাই। আর মাংসের গন্ধ এখানে কোত্থেকে আসবে? মেয়ে বলে উঠল, আমি তো একা মানুষ রয়েছি। তাই শুনে রাক্ষসী মেঝেতে শুয়ে পড়ল গড়ান দিয়ে। পাটা একটু সাফা করে দে বাছা। পা সাফাই করতে গিয়ে এক ফোঁটা চোখের জল পড়েছে পায়ে। কাঁদিস কেন লো? কিসের তোর দুঃখ? না আইমা, তুমি আমায় কত আদরে রেখেছ, আমার আর দুঃখ কিসের? তাহলে
মনটা পুরোই যখন ভাবি তুমি যদি মরে যাও তখন আমার কি হবে? আমি যদি মরে যাই, ওরে পাগলি, আমি মরবো কি রে? সব জীবেরই মরণ আছে তা ঠিক, তবে রাক্ষসীর মরণ সে কখনো হবে না। দেখিস তো বাগানের মাঝখানে ওই দিঘি, দিঘির তলায় আছে কাঠের বাক্স, তার ভেতরে দুই ভোমরা ভোমরি। বিধাতার বিধান হলো, যদি কোনো মানুষের বেটা কপালে যা চাঁদ আর হাতে তারা এখানে আসে, যদি সে ডুব দিয়ে দিঘির তলায় গিয়ে বাক্স খুলে ভোমরা ভোমরি বের করে পিষে দুটোকে মারতে পারে এক ফোঁটা রক্ত মাটিতে না ফেলে, তবে আমরা মরব। কিন্তু বিধাতার এই বিধান যে পূর্ণ হবে সে এক অসম্ভব কথা। কপালে চাঁদ হাতে তারা এমন মনীষীও হয় না, যদি বা থাকে এখানে তার আশাও সম্ভব কথা নয়। আমার ৭০০ রাক্ষস পাহারাতে, চার ধারে বের দিয়ে গহন সমুদ্র, তারও পরে পাঁচিল দিয়ে আছে অজগর কচুরির বন। বনের ওপারেতেও যে কত পাহারা কত নজরদার সে আর না বললাম। তাও যদি ধর এলো কখনো, কাঠের বাক্সর গুপ্ত কথা সে জানবে কোত্থেকে? যদি ধর জানেও, মাটিতে এক ফোঁটা রক্তপাত না করে ভোমরা ভোমরি দুটোকে মারবে কি করে? তাতে যদি একটা ফোঁটা রক্ত মাটিতে পড়ে, তাকে আমরা ৭০০ টুকরো করে ছিঁড়ে ফেলব। তবে দেখ, আমরা প্রায় অমর কিনা, সত্যিকারের না হোক, কাজেই তো তাই। ভয় গেল এবারে। পরদিন সকালবেলা ঘুম ভেঙে সোনার ওপর কাঠি ছুঁয়ে মেয়েকে মেরে রেখে রাক্ষসী তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে গেল খাবারের জোগাড়ে। আর ফুলের পাজার ভেতর থেকে বেরিয়ে এলো আমাদের ছেলে। মেয়েকে জিইয়ে তুলতে মেয়ে তাকে রাক্ষসীর মুখে যা শুনেছে সব বলল অবিকল। এই ব্যাপার, সময় ক্ষয় না করে তখনই সে কাজে লেগে গেল। প্রথমে বাগিচার ভারী ভারী দৌড় দেউড়িগুলো বন্ধ করে দিল চারদিকে, ডুব দিয়ে দিঘির তলা থেকে তুলে আনলো কাঠের বাক্স, ডালা খুলে ধরা মুখে মুঠায় বন্দি করে ফেললো ভোমরা ভোমরি দুটোকে। হাতের পাতার পরে পিষে মেরে সেই রক্ত লেপে নিল গায়ে। যে মুহূর্তে সারা হয়েছে এত অবধি, বন্ধ বাগিচার চারধার ঘিরে ভরে ভরে উঠতে লাগলো হুঙ্কার, চিৎকার, আর্তনাদ। বাগিচায় ঢোকবার মুখে ৭০০ রাক্ষস মরে পড়ে স্তূপ দিয়ে। তখন কপালে যার চাঁদ আর হাতে তারা সেই যে ছেলে, যত পারে ঘুরে ঘুরে তুলল কাটকির ফুল, যত পারে কুড়িয়ে নিল ফুলের বীজ। তারপর সেই প্রাসাদপুরী ছেড়ে রাক্ষসদের মরাম পাহাড় ডিঙিয়ে পার হয়ে চলল, তার সঙ্গে পরমা সুন্দরী সেই রাজকন্যা। তেমনি দুভাগ হয়ে পথ করেছিল সাগর, তেমনি শটান পথ খুলে গেল কচুরির বনে। দীর্ঘ রাস্তা পার হয়ে দুজন অবশেষে আবার এসে পৌঁছল ছেলের বাজারের সেই বাড়িতে। বোন তাদের হাতে ধরে ঘরে তুলে নিল। পরদিন সকালে আবার রোজকার মতন শিকারে বেরিয়েছে ছেলে। রাজাও এসেছেন সেই বনে। একটা হরিণ ছুটে গেল, দেখে ছেলে তীর ছুড়ল, আর অমনি ঝাঁকি লেগে খসে গেছে তার পাগ। মাথা দিয়ে যেন আলোর ছটা ফুটে বেরোচ্ছে। রাজা দেখলেন আশ্চর্য, ডাক দিয়ে বললেন, দাঁড়াও, বন্ধু পাতাতে ইচ্ছে হয় ছেলেটার সঙ্গে। ছেলে তাকে আমন্ত্রণ জানিয়ে বাড়ির নিশানা বলে দিল তার। দুপুরবেলাতে রাজা গিয়ে উঠলেন ছেলের বাড়ি। তখন পুষ্পবতী, সেই সাগর পাড়ে রাক্ষসপুরীর বন্দিনী রাজার মেয়ে, সে জানত সমস্ত বৃত্তান্ত। কেমন করে তার ছোট রানী ছরানীর পীড়াপিড়িতে দুবার ঘণ্টা বাজিয়েছিল সময় হবার আগে, কেমন করে অপরূপ দুটি ছেলে মেয়ে হলো ছোট রানীর, আর তাদের বদলে দেওয়া হলো দুটো কুকুরছানা জুটিয়ে এনে। কেমন করে কুমোর বাড়িতে অলৌকিক জীবন রক্ষা হলো যমজ দুই ভাই বোনের। কেমন করে বাজারের ব্যাপারীরা আদর করে ঠাঁই দিল তাদের। কেমন করে রাক্ষসদের কবল থেকে তাকে উদ্ধার করে আনলো ওই ছেলে, কপালে যার চাঁদ হাতে তারা। রাজাকে সব কথা সে বলল একে একে। ছড়ানির ওপর রাগে আগুন হয়ে উঠলেন রাজা। পরদিন জিয়ন্তে মাটিতে পুঁতে দেওয়া হলো ছড়ানিকে। বাজার থেকে ঘরে তুলে এনে আবার আগের মর্যাদায় অধিষ্ঠান দেওয়া হলো দুঃখিনী ছোট রানীকে। তারপর কপালে চাঁদ হাতে তারা সেই রাজপুত্র আর তার বোন আর সেই রূপবতী পুষ্পবতী সবাই সুখে স্বচ্ছন্দে থাকতে লাগলো সেই থেকে। আমার কথাটি ফুরলো, নটে গাছটি মুড়লো। যদি তোমাদের
আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।